মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 59। শাড়িটা পেঁচে আকাশের দিকে তাকালো মেহিনুর। টুপটুপ করে চুল দিয়ে নিঃশর্ত পানি ফ্লোরে পড়ছে। তার উদাস দৃষ্টি দুটো মলিন আকাশে নিবদ্ধ। বাইরের আবহাওয়া গুমট। পুরো নীল আকাশটা কালো রঙে ঢেকে গেছে, যেন বিশাল বিশাল কালো মেঘেরা দিনের আলোতে নিগ্রাস করছে। কোথাও কোনো আলো নেই। সন্ধ্যার নামা মুহূর্তেই সময় থমকে গেছে যেন। একটু আগে গোসল করে রুমে ফিরেছে মেহিনুর। সকাল 7টা বাজলেও সেটা বৈরী আবহাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। মাহাতিম রুমে নেই। সে পরিপাটি হয়ে নাস্তার আসরে চলে গেছে। সালেহের মৃত্যুর সংবাদ শুনেও ভরকায়নি লোকটা। এত শক্ত মানুষটা ভাবতেও পারেনি মেহিনুর। মানুষ এত কঠিন হয় কিভাবে। চুপচাপ দাফন কার্য শেষ করে ফিল্ডে ফিরে গেছে। কোনো মামুলি ঘটনায় উত্তেজিত হতে নেই। পিঠের ব্যান্ডেজটা খুলে দিলেও ক্ষতের মুখটা আগের মতো ফুলে নেই। যন্ত্রণা ব্যথা হয়তো এখন একটু সহ্য করছে, কিন্তু চেহারা দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে মানুষটা এত কিছু সহ্য করে চুপ করে আছে। মাহাতিম কিসের মিশনে এসেছে এই ব্যাপারে কিছু জানায়নি। গত রাতটা ছিল সুন্দর। মাহাতিমের ছোঁয়া মায়ায় সময়ের গণ্ডি কিভাবে পেরিয়ে গেছে জানা নেই মেহিনুরের। মেহিনুর একটু জানে মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসে। হয়তো সেটা পাগলের মতোই, নয়তো ঘুমের ঘরেও বিড়বিড় করে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতো না। দরজায় খটখট শব্দ হতেই ধ্যান ভাঙে মেহিনুরের। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে পিছু তাকায় সে। দরজার কাছে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে সুরাইয়া। চোখ শক্ত, মুখ গম্ভীর। মেহিনুর সৌজন্যমূলক দেখিয়ে রুমে আসতে বলে সুরাইয়াকে। অহংকারে পা মাটিতে পড়তে চাইছে না তার। দিমাকি ভঙ্গিতেই ঢুকলো। মেহিনুরের সামনে এসে শক্ত চোখে বলল, এখানে থেকে ফুটবি কবে? বিহারের মতো কতদিন ধরে বাপের বাড়ি পড়ে আছিস, লজ্জা করে না? আমারই তো তোর ঘটনা দেখে লজ্জা করছে। বর্ণে এখানে সংসার পাতবি? যাবি কবে? আশ্চর্য হয়ে গেল মেহিনুর। ভুরু কুচকিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, আমার থাকি নিয়ে সমস্যা হচ্ছে কেন? আমি কি কোনো ঝামেলা সৃষ্টি করেছি কিনা? সুরাইয়া দাঁত কটমট করে চোখ পাকিয়ে তাকিয়ে ফর্সা গালে ঠাস করে চর লাগাতে ইচ্ছে করছে। শহরের হাওয়া বাতাস খেয়ে একেবারে বকে গেছে। কুচকানো ঠোঁট স্বাভাবিক করে গজগজ করে রাগে বলল, তোর জামাইকে নিয়ে বিদায় হ। তোর চেহারা দেখলেই থুতু মারতে ইচ্ছে করে। যেভাবে নাটক করে বিয়েটা করলি, সারা গ্রামে এখনো মুখ দেখাতে পারি না। মেহিনুর পাল্টা জবাব দিতে গিয়েও হঠাৎ করে কিছু একটা দেখে থেমে গেল। চোখ দুটো ফ্লোরে রাখতে সুরে একটু অবাক হলো। হঠাৎ এই বেহার চোখ নামালো কেন? কৌতূহলে বসে মাথা নিচু করে ঘুরালো সে। ক্ষতস্থানে ততক্ষণে চরম ভয়ে কেঁপে উঠল সে। একজোড়া ক্ষীণ দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, যে এখনই চোখ দিয়ে হামলা করার আকাঙ্ক্ষা। সুরাইয়া থমথম দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে নীরব পায়ে ঢুকলো মাহাতিম। পায়ে হান্নান শেখে ঘিরে রঙের পাঞ্জাবি পরা। পাঞ্জাবিটা ফিটিং হয়ে হাতের পেশিগুলো ফুলে রয়েছে। বুকের ওপর আটশাস ভাব, সাথে স্লিপগুলো কোণায় পর্যন্ত ভাঁজ করা। মাহাতিমকে দেখে কটুকতার জন্য ভীত হলো সুরাইয়া। সেদিকে বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে মেহিনুরের যুবতবু মুখের দিকে তাকালো মাহাতিম। হাত দুটো বুকের ওপর ভাঁজ করেই আদেশের সুরে বলল, ওকে কষে দুটো চল লাগাও। প্রশ্নাক্ত দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। এদিকে সুরে পুরোপুরি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেহিনুরকে আবারও সতরা গলায় আদেশ করলো মাহাতিম, ওকে চল লাগাতে বলেছি। কণ্ঠের তেজ দুটো গা কাঁপিয়ে শিউরে দিল। মেহিনুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে এলেও সুরাইয়ার মন দশা দেখে কাঁদো কাঁদো। মেহিনুর ঢোক গিলে ডান হাতটা তুলতেই ঝট করে আবার নামিয়ে ফেললো। যতই হোক মাসখানেকের জন্য হলেও সুরাইয়া ওর বড় বোনের গায়ে হাত তুলতে নিয়ম নেই, আবার স্বামীর কথা অমান্য করার নিয়ম নেই। তুমি কি আমার অবাধ্য হতে চাচ্ছ? সাথে সাথে পাগলের মতো ডানে বামে মাথা নাড়ালো মেহিনুর। এইবার সুরাইয়া ছলছল মুখের দিকে তাকালো। আরেকবার চোখ ঘুরিয়ে মাহাতিমের শক্ত মুখটা দেখে নিল। নিরুপায় হয়ে মাহাতিমের কাছে গেল সে। মাহাতিমের কনুইটা ছিঁড়ে চোখের দিকে তাকালো। ইশারা যেন বুঝিয়ে দিচ্ছে, এবারের জন্য ছেড়ে দিন, আমি চর মারতে পারবো না, আমাকে মাফ করুন। রাগে ক্ষোভে জিতে এক ঝাটকা দিয়ে মেহিনুরের হাতটা সরিয়ে দিল মাহাতিম। রাগে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। সুরাইয়ার দিকে এক পলক তাকালো সে। জোরালো কণ্ঠে বলল, এখন এখান থেকে বেরিয়ে যাও। সিংহের থাবা থেকে এক মুক্ত হওয়া ইঁদুর ভেবেই চলল। যেভাবে পা ছুটিয়ে পালালো সুরাইয়া। ধপধপ করে রুম থেকে বেরিয়ে গেল। কান্নায় অস্ফুট আওয়াজ মেহিনুর শুনতে পেল। সুরা ভালোই ভয় পেয়েছে। ভাগ্যিস চরটা মাহাতিম লাগায়নি। থাবার মতো হাতে
খেলে একদম গালটা কি হতো ভাবতে পারছে না সুরাইয়া। মাহাতিমের হাত দুটো আলগা করে রাগে নিঃশ্বাস ছাড়লো। মেহনুর অগ্রাহ্য করে বিছানায় গিয়ে ফোন উঠালো। কাউকে কল করতেই বিছানায় বসলো মাহাতিম। জরুরি কলটা রিসিভ হতে কথা শুরু করলো। মেহনুর অবাগার মতো তাকিয়ে থাকে। শেষমেশ কাছে আসতে দিল, হাত উঠিয়ে বাধা দিল মাহাতিম। দাম্ভিকতার সাথে এক তুড়ি বাজিয়ে দরজা দিকে তর্জনী আঙ্গুল তাক করলো। অসহায়ের মতো তর্জনী ধরে দরজা খুলতে দৃষ্টি দিল। নিজের অপরাধের জন্য মাহাতিম তাকে বেরিয়ে যেতে বলছে। তর্জনীটার কাছে নত হয়ে নিচে চুপচাপ বেরিয়ে গেল মাহাতিম। দরজার বাইরে দুপা ফেলতেই ধরাস করে দরজা বন্ধ হলো। তার পিছু ফিরে তাকালো না মেহনুর। দোষটা নিজের ভেবে এক পা করে চলে যেতে লাগলো। রাগে চোটে দরজা বন্ধ করলে মনে মনে প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করছে এখন মেহনুর। খুব সম্ভবত কষ্টে বলে উঠল, স্যার সালেহর ডেড বডি কী করব? পাঠাবো নাকি রাখবো? ওর ফ্যামিলি এখনও জানে না ব্যাপারটা কি করব। মাহাতিম কিছু ভেবে চিনতে সেকেন্ডের ভেতরে উত্তর দিল, হেড অফিস থেকে আপডেট না পেলে আমি কিছুই করতে পারবো না। টিম কি রেডি? চটপট উত্তর দিল, জি স্যার রেডি। আপনি যেভাবে প্ল্যানিং বুঝিয়েছেন সেখানে অল রেডি। স্যার আপনি যদি একবার মেডিকেল চেক আপ করিয়ে নিতেন তাহলে ভালো হতো। আপনার ইনজুরি তো কোনো স্টেজে আছে জানা যেত। মাহাতিম সাথে সাথে উত্তর দিল, নাথিং সিরিয়াস, আমি ঠিক আছি, কোনো টেনশন করতে হবে না, আপাতত মেডিকেল চেক আপ লাগবে না। টিম রেডি করো, যেই সেক্টর থেকে পয়েন্ট মার্কিং করে দিয়েছি সেগুলো মানুষ পাঠাও। জুনিয়র কর্মকর্তা সোহেল হতাশার নিঃশ্বাস ফেলল। লিডার ইনজুরিতে আছে অথচ মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে না। খুরের আঘাত যদি 1 ইঞ্চি ডেবে যায় তাহলে সাধারণ মানুষের ট্রিটমেন্ট ছাড়া চিকিৎসা করে হাহাকার করত। পুরো ডিপার্টমেন্ট তাকে বাঘের মতো ভয় পায়। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। মাহাতিম কলটা রেখে দিল। যা যা বোঝানো দরকার সব বুঝিয়ে দেওয়া হয়েছে। হাতে সময় কম। তাদের হাতে ইনফরমেশন এসেছে, আজ বা কাল বিরাট একটা অংশ পাচার করা হবে। সেখানে নারী শিশু যুবক 3 দলই বিদ্যমান। নারীদের বাইরে বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ হরণের চিন্তা রয়েছে। যুবকদের ভয় দেখিয়ে নানা নৃশংস কর্মর সাথে যুক্ত করা। ড্রাগের একটা বিশাল অংশ এতে যুক্ত আছে। পুরো ঘটনায় জড়িয়ে একটা ধারাবাহিকতা যেন। তার ধারণা হান্নান শেখ ওরফে কালাম সর্দার তার ব্যাপারে সবটাই জানে। গতকাল হয়তো ধরেও ফেলেছে। রুমের ভেতর পায়চারি করতে করতে অনেক কিছু চিন্তা করলো সে। প্রথমে এবারের সবাইকে অন্যত্র পাঠাতে হবে। এটার জন্য যোগ্য জায়গা ওই গ্রাম্য রিসোর্ট। এটাই সবচেয়ে বেটার অপশন। ইয়েস, ওইখানে নিরাপত্তার ব্যাপার জোরদার রাখতে হবে। সেটা যেন ভুল করেও ফাস্টফুডিংয়ে জল না ঢুকে। তারপর বাড়িটা খালি হয়ে গেলে সশস্ত্র টিম রেডি থাকতে হবে। যখন হান্নান শেখ বাড়ি চৌখাটে পা ফেলবেন তখনই অ্যাকশন। পায়চারি বন্ধ করে পা থামালো মাহাতিম। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। আজকের এই অপারেশন দুটো স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। একটু অসতর্ক থাকলে চলবে না। শরীরটা ফিট না হলে মাইন্ড পুরোপুরি অ্যাক্টিভ আছে। দীর্ঘদিনের ফিয়ারি জীবন এক মুঠো হয়ে আসছে। অচেনা মেয়ের শাড়ি পরা দৃশ্য দেখে লজ্জিত ছিল মাহাতিম। লজ্জায় নাস্তানাবুদ হয়ে নিজেই নিজেকে গালিগালাজ করলো। নিজের ভুলকে বড্ড বেশি ছিল। তবে রাতে স্বস্তি কাটেনি। পরদিন সকালে শুনেছিল মেয়েটির অবস্থা করুণ। রাতে নাকি 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠেছে। নিজেকে ধিক্কার দিতে দিতে রুম থেকে বেরিয়ে গিয়েছিল মাহাতিম। অনুশোচনায় বিদ্ধ হয়ে কখন যে লাইব্রেরির কক্ষে পৌঁছে গেছিল বুঝতে পারেনি। দরজার ফাঁক দিয়ে ঢুকতেই তার সেখানে পুরোপুরি আলমারির একপাশে বইয়ের ভান্ডার দেখে আশ্চর্য হয়েছিল। একটা সেলফের কাছে গিয়ে বই নাড়াচাড়া করতে হঠাৎ অদ্ভুত একটা জিনিস দেখতে পেল। উঁচু সেলফের সবচেয়ে ওপরের তাকটায় কিছু একটা রাখা। বস্তুটা দেখার পর চিনতে সময় লাগে না। সাথে সাথে একটা বই ওই হাতের মুঠোয় নিল। ভুরু কুচকে জিনিসটা দেখে বুকের ভেতর ধুরধুর করে উঠল। এই মামুলি বস্তু না, এটা বিদেশ থেকে আমদানি করা খাস রেফারেন্স রিভলভার। এসব জিনিস একমাত্র তাদেরই থাকে যারা দুষ্কৃতী কাজে জড়িত। রিভলভারটা চেক করে আগের জায়গায় রাখে। মনে প্রথম খটকাটা না মিটল, দ্বিতীয় খটকাটা দেখতে পেল। এবার আর শান্ত রইল না মাহাতিম। রহস্যের ধোঁয়াটা হাতড়ে হাতড়ে কাটিয়ে ফেলল। সারি সারি বইয়ের ফাঁকে একটা পুরনো টেবিলে ক্যালেন্ডার রাখা। একটা তারিখের ওপর গোলমাল করা। ছোট ছোট চোখ কপালে ভাঁজ ফেলে সংখ্যাটার দিকে তাকালো মাহাতিম। কয়েক মিনিট চুপচাপ একদম স্থির থেকে তাকিয়ে রইল। এরপর আচমকা কপালের ভাঁজগুলো স্বাভাবিক হলো তার। ঠোঁটের কোণে হাসি ফুটতেই ক্যালেন্ডারটা হাতে নিল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপালটা একটু ঘষে নিল। জীবনের গরল মরল
একেবারে বামভাবে ভাগ নিচ্ছে। যাকে তন্ন তন্ন করে গোটা শহর খুঁজেছে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তি গ্রামের একজন গণ্যমান্য মানুষ। কথাটা হাস্যকর ব্যাপার। একদিনে মানুষ পাচার, অন্যদিকে অস্ত্রের চোরাচালান, ড্রাগের সর্দারগিরি সবই। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে গ্রামে এসে অন্যরূপে সেজে আছে। মানুষ যে দুনিয়ার সবচেয়ে চতুর জীব এটা সাক্ষাৎ প্রমাণ তিনি। ক্যালেন্ডার দেখে শার্লক হোমসের বইটা পেল। আরেকটা ক্লু, সেখানে হার্ড কভারের পেজে শেষ পৃষ্ঠায় নীলকালিতে কিছু লেখা, ইংরেজি বর্ণমালায় শর্টকাটে লেখা KSZILL। সব রহস্য পানির মতো রয়ে গেল। কালাম সর্দার, ঝিলতলা, এটাই বোঝা যাচ্ছিল। একদিন লাইব্রেরির কক্ষে বিশ্বজয়ীর হাসিটা দিয়ে কানে মেয়েলি সুর বাজলো। দাদাভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যে বন্ধুর মেয়ে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদাভাই। কথাগুলো সেদিন মাহাতিমের নামে বলতে এসেছিল মেহিনুর, কিন্তু সেই সময় ভাগ্যক্রমে মাহাতিমি সেখানে লুকিয়েছিল। হঠাৎ দরজায় টুকটুক করে আওয়াজ হলো। সমস্ত ধ্যান ভেঙে ফিরে তাকালো মাহাতিম। দরজা দেখে চোখ যেতেই শব্দটা শুনলো। ফোনটা বিছানায় রেখে দরজা খুলে দিল। দরজায় দুই পাল্লা ধরে আপাদমস্তক চোখ বুলিয়ে দেখলো। কিছু একটা ঝাঁজ মেটানো কণ্ঠে বলল, অপমান করে শান্তি পাওনি? কি চাও? কথা শুনে মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ তুলে মাহাতিমের দিকে তাকাতেই আস্তে করে বলল, সময়, আপাতত সময় যাচ্ছে, দিবেন? 2 মিনিট ভাবলো মাহাতিম, এরপর নিজেই দরজা ছেড়ে মেহিনুরকে ঢুকতে দিল। মেহিনুর ঘরে ঢুকে চুপচাপ বিছানায় গিয়ে বসলো। মেহিনুর দরজাটা আটকে দিয়ে মাহাতিমের কাছে আসলো। ওর পরিস্থিতিটা বুঝার আগেই প্রশ্ন করলো মাহাতিম, বলো, কি বলতে চাও? প্রশ্ন শুনে নীরব মুখেই কাছে আসলো মেহিনুর। কোনো দিকে না তাকিয়ে মাহাতিমের চরম আশ্চর্য করে তার কোলে বসলো সে। মাহাতিম অবাক হওয়ার দৃষ্টি রেখে চোখ সরিয়ে বুকটা আস্তানা করে নিল সে। পরম উষ্ণতায় নিজেকে জড়িয়ে পেঁচিয়ে ধরল। চওড়া কাঠটা গল লাগিয়ে চোখ বন্ধ করলো মেহিনুর। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, রাগজের আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন। কাল রাতের মাহাতিমটার মতো একটু আদর করে দিন। আর কতদিন পর আসবেন তা তো জানি না। রেগেমেগেভাবে দরজা আটকে থাকলে চলবে? যতটুকু সময় আছেন সেখান থেকে একটু আমাকে দিয়ে যান। নির্বাক মাহাতিম কয়েক মুহূর্তের জন্য পিছালো, যেন তার ভেতরে অনুভূতি জায়গায় প্রচণ্ড অনুকম্পা হচ্ছে। আসলেই তো সময় নেই। 1 ঘন্টার ভেতরে সবাইকে রিসোর্টে পৌঁছানোর কাজ করতে হবে। মোল্লাবাড়ি নজরদারির পাশাপাশি গোপন আস্তানাগুলোকে উচ্ছেদ করতে হবে। 3টা নৃশংস অভিযান পণ্ড করতে হবে। যদি বুলেটের একটা গুলি ব্রেনে বা হার্টে ঢুকে যায়, ততক্ষণে মৃত্যুর দৃশ্য কল্পনা করতে পারছে না মাহাতিম। শক্ত করে দুহাতে বন্ধন করে মেহিনুরের বুকে চেপে ধরল। চোখ বন্ধ করে আরো কঠোরভাবেই বুকে তুলে নিল দেহটা। আদরে মুখটায় নাগাল লাগালো। একা সামলাতে পারবে তো? মেহিনুর নাছরবান্ধার ভঙ্গিতেই বলল, পারবো না, পারতেও চায় না। আমাকে এখান থেকে নিয়ে চলুন। হাসলো মাহাতিম। প্রশ্ন করলো, কেন? মেয়েরা তো বাবার বাড়িতে সবকিছু মানে, তাহলে আজ এত আবদার কেন? তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে থাকতে দিচ্ছি। আমার তো পোড়া কপাল, বাবার বাড়িতে বাবাই নেই। ডান চোখে গলে টপ টপ করে দুফোঁটা পানি পড়ল। ঠোঁটে এখনো মলিন হাসি ঝুলছে। দৃষ্টি নিচু করে রাখলেও ঠোঁট উঁচালো মাহাতিম। মেহিনুরের চিবুক হাতে রেখে প্রসন্ন দৃষ্টিতেই বলল, আমি যতদিন আছি তোমার কোনো কিছুর কমতি রাখবো না। আমি মরলেও তোমার ভয় নেই। মাহাতির নামে যেই প্লটটা ছিল ওটা তোমার নামে করে দিয়েছি। ফাইন্যান্সিয়াল সমস্যাও ফিউচারে ফেস করতে হবে না। তোমার নামে ডিপোজিট করা আছে, মাসে মাসে টাকা যাবে। কখনো কোনো বিষয় নিয়ে ভয় পেলে সৌভিক নীতি আছে, মা আছে, ওদের যে কাউকে সমস্যার কথা বললেই হেল্প পাবে। কোনো ভয় নেই। মেহিনুরের ইচ্ছা করলো চিৎকার করে বলতে, আমি পারবো না। কিন্তু মাহাতিম কি শুনতে পারবে? তার কি এটা পছন্দ হবে? বাড়ির সবাই মাইক্রোবাসে চোখে দেখে অবাক হলো সুজলা। সব মালপত্র এক এক করে তুলে দিচ্ছে মাহাতিম। গাড়িটা কিভাবে জোগাড় হলো সেই প্রশ্ন করতে গিয়েও দ্বন্দ্বে পড়ল তিনি। শেফালি, সাবা, সুরাই আপাতত কিছুই জানে না। তারা উৎসুক মুখর ভঙ্গিতে মাইক্রোতে চড়ে বসে।
মাহমুদার আজ গম্ভীর, শাহনাজ প্রচণ্ড অস্থির। মেহনুরের অবস্থা স্বাভাবিক ঠেকছে। তাহলে মেহনুর কি এ বিষয়ে কিছু জানে না? রিসোর্টে বেড়াতে যাওয়ার যে বিরাট পরিকল্পনার অংশ, এটা কি জানে না? মাহাতিম এখন পাঞ্জাবি পাল্টে শার্ট গায়ে দিয়েছে, খুবই ব্যস্ত ভঙ্গিতে সব গুছিয়ে ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছে। ড্রাইভার লোকটি দেখলেও মাসুম, ভোলা ভালা লাগে, কিন্তু সুজলা জানে ওদের ছদ্মবেশে ড্রাইভারটা মাহাতিমের লোক। সব ব্যবস্থা সম্পন্ন করে সুজলা নিচে গাড়িতে চলল। ওনার ডানে শাহনাজ, বামে বসলো মেহনুর, কিন্তু মেহনুর এখনো মাহাতিমের সাথেই হাত লাগাচ্ছে। কাজ শেষে মাহাতিম মাহমুদার দিকে তাকালো, গম্ভীর মুখটা দেখে কিছু বুঝে ফের হাসি দিল। মা, ওইখানে খুব সুন্দর পুকুর আছে, আরেকটু এগোলে নদীটি দেখতে পাবেন। জায়গাটা চমৎকার, আপনার কোনো সমস্যা হবে না। মাহমুদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এসবে অভ্যস্ত নন। তিনি ভেতরে ছটফটানি ভাবটা কাটাতে পারছেন না। মাহাতিমকে উদ্দেশ্য করে বললেন, মাহাতিম বাবা, একা থাকার দরকার নেই, তুমিও সঙ্গে চলো। কথাটা বুঝতে পারলো মাহাতিম। মেহনুরও সে কথার প্রেক্ষিতে অটল হয়ে তাকালো। আমি আসবো মা, আমার জন্য একটু দোয়া রাখবেন, কাজটা শেষ করে ফিরব। হাতটা দু হাতের ভেতর মৃদু ঝাঁকুনি দিল। সাংসারিক হাতটা ছেড়ে দিয়ে মেহনুর ওঠার জন্য ইশারা করলো। মেহনুর গাড়িতে উঠে স্লাইডিং ডোরটি টেনে দিল। মাহাতিম সাথে সাথে ড্রাইভিং সিটে জানালার দিকে ড্রাইভারকে কিছু বুঝিয়ে দিল। মেহনুর সে কথা বলার জন্য বাহানা করতে ইচ্ছে করলো, চোখ তারাই ফুটে উঠল। মাহাতিম পুরোপুরি ইগনোর করলো তাকে, যেন সে কিছুই বুঝতে পারেনি। সবাইকে বিদায় দিয়ে বিকাল টাইমটা হলেও চারপাশে অন্ধকার নেমেছে। বাড়িতে ঢুকে আঙিনার চারপাশে চৌকিতেই বসলো সে। অলসতার জন্য ভারী লাইট জ্বালালো না মাহাতিম। অন্ধকারে ডুবে থাকা বাড়িটাই চোখ বুলাতে হঠাৎ দৃষ্টি থমে গেল। কেউ লাইব্রেরির কাছে দাঁড়িয়ে আছে। একটা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করছে না ছায়াটা। মুহূর্তে লাফ দিয়ে উঠল মাহাতিম, বুঝতে পারলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সর্বনাশ! মুহূর্তে লাফ দিয়ে উঠে মাহাতিম বুঝতে পারলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সর্বনাশ! দ্রুত কোমরের পেছনে ডান হাত চালান দিল। কোমরে গোজা পিস্তলটা দক্ষ হাতে কবজায় এনে সোজাসুজি তাক করলো। লাইব্রেরির কাছাকাছি অন্তত ছায়াটা অন্ধকার থেকে উঠে আসছে। কাজটায় জান্তব ছায়ার অন্ধকার দেখতে পাচ্ছে সে। গম্ভীরভাবে ধীর পায়ে এগিয়ে আসছে, ঠিক মাহাতিমের দিকে দৃষ্টি রেখেছে। মাহাতিম পিস্তলটা নাক বরাবর ধরে টার্গেট ঠিক করলো। যদি ছায়াটি সন্দেহজনক ব্যক্তি হয় ঘটনায়, তাহলে এই মুহূর্তে দেরি করবে না। মাহাতিমের পেছনে খোলা দরজা, সেখান দিয়ে সন্ধ্যার ফ্যাকাশে আলো ঢুকছে। চোখ সাই তাকিয়ে আছে সেখানে। ছায়াটার মুখ পরিদৃষ্ট হলো, ঠোঁটের বিদঘুটে হাসি ঝুলিয়ে দাঁত বের করে আছে। ভাবটা এমন, মাহাতিমকে দেখে দারুণ বিনোদন পেয়েছে। মুখটা দেখে ভুরু নাচালো মাহাতিম। হাতের পিস্তলটা মুহূর্তের জন্য টার্গেট বরাবর সরালো না। কণ্ঠের দাম্ভিকতা ফুটিয়ে তেজের কণ্ঠে বলল, তুই এই বাড়িতে কিভাবে ঢুকলি? এই প্রশ্নের মুখটা অট্টহাসিতে ফেটে পড়লো যেন। হাসতে হাসতে মাথা ঝুঁকিয়ে ফেললো সে। মাহাতিম পুরোপুরি সজাগ দৃষ্টিতেই তাকিয়ে আছে, একটু অসতর্ক হওয়া যাবে না। হাসিটা কোনো মতে চেপে রেখে চোখ তুলল লোকটি। মাহাতিমের দিকে তাকাতেই মুখের হাসিটা মিলিয়ে গেল। কয়েক হাত দূরত্ব রেখে তাচ্ছিল্যের সাথে বলল, আমারে তাহলে চিনতে পারছেন? আপনার ব্রেন তো দেখি মাশাল্লাহ। আচ্ছা, আমার নাম কি কন্দেহি? দাঁতে দাঁত পিষল মাহাতিম। পিস্তলের বারটা দিয়ে সজোরে মাথায় বাড়ি লাগাতে ইচ্ছে করছে। জবাবটা সাথে সাথে না দিয়ে চুপ থাকলো মাহাতিম। শয়তানের সাথে মুখ নাড়াতে ইচ্ছে করে না, কিন্তু অপরাধভাজন ব্যক্তি মাহাতিমকে চুপ থাকা মান্য করলো না। আবার এগিয়ে এসে গুমরভাবেই বলল, আনসারি সাহেব, দেহি চুপ করে আছে, নাম কি ভুলা গেছেন নাকি? রাগে মাহাতিমের ভেতরটা টকবক করলো। নির্ঘাত শয়তানটার মাথায় কুবুদ্ধি আছে, ও সোজা ধাতের লোক নয়। সময় নষ্ট না করে মাহাতিম শক্ত গলায় বলল, তুই সাইদুল। গলা খেকে হো হো করে হাসলো সাইদুল। মাহাতিমের মুখে গালি শব্দটা খুবই বেমানান। এটা যেন মাহাতিমের হাসি ছলদ বুঝিয়ে দিচ্ছে। মাহাতিম কৌশলের সাথে এক পা সামনে এগোলো। রহস্যময় সাইদুলকে একটু ঠাওর করতে দিল না। চুপ করে এগিয়ে এসে আরেকটু সাবধানতা অবলম্বন করলো সাইদুল। যখন হাসি থামলো ততক্ষণে পরিস্থিতি বিগড়ে গেল। আকস্মিকভাবে নিজের ওপর ঝাঁপিয়ে পড়লো। কিছু চোখ তাকানোর সুযোগ পেল না। পিস্তলের শক্তবার জোরে বাড়ি খেলো। মাথায় আর্তনাদ আহজারি করলো সে। জানটা বুঝি বেরিয়ে যাচ্ছে।
চিৎকারের তীব্র কণ্ঠা শূন্য বাড়িটা ঝনঝন করলো। শব্দ টন্ডকর বাড়ির দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাচ্ছে। মাথায় এক চোট মেরেই সাইদুলকে ধরাশায়ী করলো মাহাতিম। অন্ধকারটা ভালোই কাজে লেগেছে। তাড়াতাড়ি আঙিনার বাতিটা জ্বালিয়ে দিতেই পুরো বাড়িটা ফকফকে হয়ে গেল। চৌকির এক পাশে পড়ে আছে সাইদুল। মাথার ডান দিক ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। প্রচণ্ড ব্যথায় গঙ্গাচ্ছে সে। চারধারা ছাপিয়ে দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। তার মানে কাটায় কাটায় পাক্কা 1 ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই রিসোর্টে পৌঁছে যাওয়ার কথা। সবাই ঠিকঠাক মতো পৌঁছালো কিনা আপডেট যে শোনা দরকার। পকেট থেকে ফোন বের করে কল বসালো মাহাতিম। বাগানে ফোন রাখতেই কোমরের কাছে প্যান্টের সাথে পিস্তলটা গুজে নিল। চোখ তুলে সাইদুলের নিস্তেজ দেহটা রেখে কলিংয়ের টোন শুনতে লাগলো। টোন শুনতে পেয়ে থেকে খসখস আওয়াজ হলো। টান টান নার্ভে সতর্ক হলো মাহাতিম। কান থেকে ফোন সরিয়ে চটজলদি পিস্তল খাপলে ধরলো। পেছনে ঘুরে তাকাতেই কল কেটে পিস্তল তাক করলো। ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি। অ্যালার্জি বা অ্যালপার্পের চতুর্মুখটা দেখাচ্ছে। দুহাত পিছমোড়া করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় নতুনের মতো সাদা টুপি, মুখে গম্ভীরতা অনিশ্চিত। মাহাতিম কয়েক মিনিট নিশ্চিত তাকিয়ে বাঁকা হাসি দিল। পিস্তলটা ধীরে ধীরে নামাতেই হাসি দিয়ে বলল, খালি হাতে আসাটা ঠিক হয়নি। চট করে বাক্য ছুড়ল। কে বলল এ কথা? যে বলেছে সে একটা বলদ। তোমার কি মনে হয় আমি খালি হাতে বেরোই? মোবাইলটার দিকে না তাকিয়ে সেটা পকেটে রাখলো মাহাতিম। পিস্তলটা এখানে রেখে হাতে রাখলে যে কোনো মুহূর্তের জন্যই রেডি। হান্নান শেখ স্বাভাবিকভাবেই এগোতে নিল, কিন্তু বাধা দিল মাহাতিম। ঝাঁজের সাথে বলে উঠল, সামনে আগাবেন না কালাম সর্দার। একটা পা আগলে আমি ট্রিগার চাপতে বাধ্য হব। তীর্যক চাহনিতে মাহাতিমের দিকে তাকালো হান্নান। হাতে একটা পিস্তল নিয়ে যেই সাহস দেখাচ্ছে সেটা গুমরে মাত্র 1 মিনিট লাগবে না। ও নিজে জানে না ওর সামনে আজ মুক্তি নেই। মোল্লাবাড়ির চারপাশে সেই দ্রুত ফাঁদ পেতে রেখেছে। সেই ফাঁদ ভয়ানকভাবে পেঁচে গেছে মাহাতিম। নিজের অজান্তে এত বড় বোকামি করেছে সে, সেটার জন্য একটু পরেই পস্তাতে হবে। কাউকে নিচু চোখে দেখতে নেই। একটা মানুষ জানে নিচু করে দেখা মানে অপর পক্ষে সুযোগ দেওয়া। যদি সুযোগটা খাপে খাপ লাগানো যায় তাহলে সফল হতে দেরি নেই। হান্নানকে চুপ থাকতে দেখে বাবুরুটা উচালো মাহাতিম। তার ক্ষীণ চাহনি দেখে ভরকানো হাসি দিল হান্নান। কিছুটা উত্তাপের সাথেই বলল, বাড়ির মানুষগুলোকে যেখানে পাঠিয়েছো তাদের ফিরে আসতে বলো। আমি চাই মীমাংসাটা তোমার সাথে আমার হোক। কল করে গাড়ি ঘোরাতে বলো। ঘটনা অটলভাবেই তাকিয়ে আছে মাহাতিম। দৃষ্টিটা হান্নান শেখের ওপর নিক্ষেপ করে পা পেছিয়ে গেল। আন্দাজে চৌকির নাগালে বুঝতে পেরল। শান্তভাবে বসে পড়ল। বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। হান্নান শেখের অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। মেঝের দিকে থুতনিতে চুলকাইয়ে বলল, শিট নানা। এরপর চোখ তুলে হান্নান শেখের দিকে তাকালো। অসহায় ভাবভঙ্গিতে নাটক করে বলল, টু মাচ লেট। গাড়িতে লোকেশন মোতাবেক পৌঁছে গেছে। এখন যে কি করি? ও আরেকটু আগে বললে আপনার নাতনির সাথে দেখা করিয়ে দিতাম। কি মিস্টারডিং হতো। কি করি বলুন তো? কোনো উপায় তো নেই। হান্নান শেখ গম্ভীর মুখে বলল, তুমি কি জানো তুমি এই মুহূর্তে কার সামনে সাহস দেখাচ্ছ? এই সাহস চরম মাসুল দিতে হবে তোমার। তোমার হাতের কাছে পাওয়ারের জন্য অপেক্ষায় ছিলাম মাহাতিম। আজ এসেছো, তাও মুখে বড় বড় কথা বলছো। তোমাকে সাবধান করছি, এখনো সময় আছে। ওদের ফিরিয়ে আনো, নইলে পরিস্থিতি এমন বাজে করবো তুমি চিন্তা করতে পারবে না। মাহাতিম দমকালো না। ভীতু ভীতু অভিনয় ছেড়ে আসল তর্জনে ফিরালো। চোখের কোটর শক্ত করে বলল, আপনার আস্তানায় ছবল মেরেছি, এবার তো থামব না। কঠিন সাহস দেখে আশ্চর্য হলো হান্নান। কিছুক্ষণের মধ্যে সেই কালবৈশাখী ঝড়টা বইবে, যেটা কি ধারণা করতে পারছে না। বুড়ো বাড়ির চারপাশে মাকড়সার মতো সূক্ষ্ম জাল বুনে রেখেছে কি তা জানে। তখন এই বা পকেটে ঝাঁকুনি অনুভব করলো মাহাতিম। ফোনটা ইনকামিং এর জন্য বিপুলভাবে কাঁপছে। হান্নান শেখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা রিসিভের চিন্তা করলো। বাবা সোজা করে পকেট থেকে ফোন বের করলো। দৃষ্টি হান্নান শেখের দিকে রাখার জন্য স্ক্রিনে তাকালো না। স্ক্রিনের সবুজ আইকনটা কানের কাছে রাখলো মাহাতিম। হালকা গলায় সাড়া দিল, হ্যালো। বিপরীত পাশের কথা শোনা গেল না বা শোনার জন্য থামলো মাহাতিম। মাহাতিম শান্ত হয়ে সাড়াটা দিয়েছে, অথচ পরিস্থিতি থেকে শান্ত থাকতে দিল না। কলের প্রতিটা কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো সে। সামনে থাকা ধূর্ত লোকটি মিটমিটিয়ে হাসছে। ওপাশ থেকে জানান দিল,
10টা লাশের স্তূপ পড়েছে, লাশগুলো চিহ্নিত করা যাচ্ছে না। কলটা কাটতেই প্রশ্ন করলো মাহাতিম গ্রামের সহজ সরল মানুষকে। কতটুকু শেষ করতে পারলো না। হান্নান শেখের হাসির উত্তর পেয়ে গেল, সারা গায়ে হিম ছড়িয়ে গেল ওর। এমন কঠিন মুহূর্তে মেহনুরের চেহারা ভাসছে ওর মাসুম চেহারার সাথে। ওর মাসুম চেহারার সাথে এই লোকের পাষাণ চেহারাটা মিলছে না। জীবনে এমন কাকতালীয় ঘটনা দেখে নিজেই হতভম্ব হচ্ছে। মানুষ কি আসলে মুখোশ ধরেতে পটু? মেহনুর এসব ঘটনা মানতে পারবে তো? ও যেখানেই থাকুক ভালো থাকুক, অন্তত এই জঘন্য সত্যি থেকে লুকিয়ে থাকুক। আসার সময় কয়েকটা কুপিয়ে আসছি, মনে হলো ওরা গ্রামের না। এখন কার কপালে শনি পড়েছে একটু পরে খবর পাবে। সাথে সাথে ফোন বাজলো মাহাতিমের বুকটা হু হু করে উঠল। ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিস্তেজ কণ্ঠে, স্যার মেয়েগুলোকে উদ্ধার করা গেছে। কিন্তু বিপ্লব দাদা? চোখ বন্ধ করতেই হিন্দু ধর্মের লোকটাও কে মনে পড়লো। ভীষণ অসাময়িক আচরণ ছিল তার, কখনো উদ্ধার স্বভাব দেখায়নি। মাঝে মাঝে যখন কথাবার্তা হতো মনে হতো লোকটা স্বচ্ছ মনের মানুষ। যখন যা কমেন্ট করত সবাই সদর আয়াতে করত, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়, এটা যেন জাগতিক নিয়ম। আকিবের সাথে মনে মনে আওড়ালো মাহাতিম। বুক থেকে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আপনি কখনো ভুলবো না দাদা। আপনিও সালেহের সাথে বিদায় হলেন। আবারও ফোন বাজতে লাগলো ওর। বীরমোষ মুখে ফোনের দিকে তাকাতেই হান্নান শেখের দিকে তাকালো। বাজতে থাকা ফোনটা আরেক সংবাদ এনেছে। কথাটা শোনার আগে হান্নান শেখের মুখটা পড়তে মন চাইছে। হান্নান শেখ আবারও দুহাত পিঠমোড়া করে বাঁধল। একটি নির্দিষ্ট সীমানার ভেতরে অলসতেভাবে পায়চারি করছে। মাহাতিমকে উদ্দেশ্য করে বলে উঠল, কলটা ধরে ফেলো, এবার হয়তো সুখবর পেতে পারো। বিশ্বাস হলো না কথাটা। বিশ্বাস নিয়ে কলটি রিসিভ করলো মাহাতিন। এবার ছোট্ট স্বরে হ্যালো বলতে চট করে চোখ বন্ধ হয়ে গেল। নিচের ঠোঁটটা ওপরের ঠোঁটটা দিয়ে চাপ ধরে ধরে কল দিল। মুখ তুলে তাকালো। খেলা কি আরও খেলবেন? পায়চারিকারী ব্যক্তি জবাব দিল, আমার এতে কোনো আপত্তি নেই। শুরুটা তুমি করেছো, শেষটা আমি করতে চাচ্ছি। এবারে আসাটা ভাগ্যের জোরেই হয়েছিল, কিন্তু ইচ্ছা যখন মেহনুরের গুটি বানালে তখন তোমাকে ছাড় দেওয়া চলে না। আমি যদি একটুখানি হদিস পেতাম তাহলে ওই দিন। বাকি কথা বলতে গিয়েও বুক কাঁপলো না? দমিকা স্বরে বলল মাহাতিম, আগে তো গাড়বো, তারপরে তো বিদায় নিব। রাত্রিকালীন সময়। মাইকোটার ঝাঁকুনি এখনো শরীর টানছে। রাস্তা যে এত খারাপ ছিল ভাবতে পারেনি। পুরো রাস্তা এলো মোটেও পথটুকু পেরিয়ে আসতে ভালোই ভোগান্তিতে ভুগতে হয়েছে তাদের। গ্রাম্য রিসোর্ট আসলেই চমৎকার। গ্রামের বুকে ছোঁয়া লেগেছে, যেটাই প্রথম দেখলো। পুরো রিসোর্টে আলোয় আলোয় পূর্ণ, প্রতিটা কামরা পরিষ্কারভাবে উজ্জ্বল, পানির সুব্যবস্থা রয়েছে। মাহাতিম তাদের থাকার জন্য বেশ ভালোই বন্দোবস্ত করে দিয়েছে। ছেলেটার কাজকর্ম দেখে মুগ্ধ হলো মাহমুদা। তার নানা কর্মের মাধ্যমে ফুটে ওঠে সে একজন ভাগ্যবতী মায়ের সন্তান। রিসোর্টের খোলামেলা পরিবেশে অচেনা মনটা শান্ত হলো নি একটু। বিছানায় শরীরে নিয়ে চোখ বন্ধ করলো। মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছিল মেহনুরের। রাতটা ধীরে ধীরে গভীরে তলাচ্ছে। গরম হয় একটু একটু করে কমছে, ঠান্ডা হচ্ছে পরিবেশ। কি হচ্ছে আজ? কি হতে পারে? মাহাতিম তো গত রাতেও কাছে ছিল, কিন্তু আজ রাতে নেই। গ্রামে যে মিশনের জন্য এসেছে সেটা রাতে না শুনতে পেরে যেন অশান্তি লাগছে তার। এটা যেন গা ছমছমে শব্দ। ভাবতে গেলেও প্রতিটা পশমের ভয়ে কাটা লাগে। অস্থিরতার ঘুম নেই। এমন অবস্থায় মাথা ঠান্ডা হচ্ছে না। উদ্ঘট চিন্তাগুলো এলোমেলোভাবে ভয় পাকিয়ে দিচ্ছে যেন বারংবার। ডান হাত মুষ্টিবদ্ধ করে মোবাইলে ফোনটা চেপে একটা কলের জন্য বুকটা হাহাকার করছে। রাতটা অসহ্যকর লাগছে। অসহ্যভাবে কাটতে লাগলো দিনগুলো। রাতটা গালের নিচে হাত রেখে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমের মধ্যে ভয় আগ্রাস করলো। এ কেমন যন্ত্রণা! হৃৎপিণ্ড কি ছিটকানি বেরোচ্ছে? বুক পুড়িয়ে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ব্লাড প্রেশার বুঝি বেড়ে গেল। বুকে এখন চাপা লাগছে। আবার পাশ ফিরে বাম কাত হয়ে ডান কাত হলো। মুঠো ফোনটা চোখের সামনে এনে মাহাতিমের পুরোনো মেসেজগুলো ওপেন করলো। আবার পড়লো মেহনুর। শেষে শর্ট ফর্মটা ঠোঁট দিয়ে নেড়ে নিল মেহনুর। এম আনসারি। এই প্রথম স্বামীর নামটা নিজের আত্মে মনে মনে করলো। মাহাতিম আনসারি যেখানে থাকুক সুস্থ থাকুক, ভালোভাবে ফিরে আসুক। আপনাকে নিয়ে এই ভয় পরিস্থিতি থাকতে পারছি না। আপনি সবাইকে পাঠিয়ে দিলেন, কিন্তু দাদাভাইকে কেন পাঠালেন না? আপনি আর দাদাভাই মিলে
বদমাশদের সমস্যা ঠিক করবেন কি করে? দাদা ভাইয়ের কিন্তু খুব সাহস, সে আপনার পাশে থাকলে আপনার কোনো ভয় নেই, কিন্তু এটাই তো খবর দিবেন তাই না? স্কিনের আলোটা নিভে গেল। মেহনুর এবার ভয়ে তটস্থ। সামনের কাঁটা পেরোতে পেরোতে রাতটুকু কেটে গেল। মেহনুর অজান্তেই ঘুমিয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্ক অতিরিক্ত খাটুনির ফলে ক্লান্ত হয়ে পড়েছে। আপাতত ঘুমের মধ্যে তলিয়ে গেছে সে। স্বপ্নের জলে দেখতে পেল ফর্সা মুখ, ঠিক একটা বুড়ো বুড়ো চেহারা। বুড়োটার হাত বাড়িয়ে হাসি দিয়ে বলল, দাদু ভাই চলো এখান থেকে চলে যাই। স্বপ্নের মধ্যে অবাক হলো মেহনুর, খুবই অবাক হলো। কেমন উদ্ভট কথা বলল দাদা ভাই, এমন কথা তো দাদা ভাই কোনোদিন আগে বলেনি। দিনের শুরুটা হলো ইলশে গুঁড়ি বৃষ্টি পড়া দিয়ে। কাদায় ভরে উঠেছে নির্জন আস্তানা। গ্রামের মানুষ ভয়ে যার যার বাড়িতে লুকিয়ে আছে। থেমে থেমে চলছে গোলাগুলির শব্দ। পুরো গ্রামটা মানবশূন্য হয়ে গেছে, যেন কোথাও কোণে প্রাণের অস্তিত্ব নেই। ইতিমধ্যে বাতাসে বাতাসে খবর পৌঁছে গেছে মোল্লাবাড়িতে গুলিবর্ষণ হচ্ছে। একদল সন্ত্রাস বাহিনী গ্রামে প্রবেশ মুখে বন্ধ করে দিয়েছে। মোল্লাবাড়ির চারদিক ঘিরে বন্দুকধারী মানুষ। কি হচ্ছে, কেন হচ্ছে, আপাতত কোনো প্রশ্ন করছে না গ্রামবাসী। উত্তেজিত গ্রামটাও যেন ভয়ে কাঁপছে। আকাশের চেহারা দারুণ, যেন কয়লার মতো অন্ধকার হয়ে আছে। আবহাওয়ার অবস্থা দেখে ভয়ে গা শিরশির করছে। নীরবতা ছিঁড়ে একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। কেউ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। গ্রামের বুকে এমন অভিজ্ঞতার শিকার হবে ভাবতে পারেনি কোনো বুদ্ধ। এক বিধা, নাম রোজিনা বানু, বয়স 60 অবধি। 11 মাসের নাতনিকে বুকে চেপে ধরে রেখেছেন। বড় বড় দুটো নাতনি ওপাশের রুমে জড়াজড়ি করে মায়ের কাছে বসে আছে। সবার বুকে ভয়, সবার মনেই প্রচণ্ড উদ্বেগ। রোজিনা বানু টিনের দেওয়ালে ছোট্ট একটা ছিদ্র কাছে চোখ রাখলেন। চুপচাপ বাইরে দেখতে চেষ্টা করলেন। দাদির ওইভাবে দেখতে দেখে পেছন থেকে মেজো নাতি উঠে বলল, দাদি দাদি শোনো ও দাদি। মেজো নাতির কণ্ঠ শুনে চোখ ঘুরালো রোজিনা। চিন্তাস্তক অবস্থায় প্রশ্ন করলো, কি কিছু কবি? জোরে জোরে মাথা ঝাঁকে হ্যাঁ জানালো নাতনি। দাদির দিকে তাকিয়ে প্রশ্নের ঝুড়ি খুলে দিল সে। কমু, তুমি না কইছো যুদ্ধের সময় এরকম শব্দ হয়েছিল, এখন কি ওইটাই হইতাছে? রোজিনা বানু স্মৃতি ইতিহাস টেনে বর্তমানের যুগে আনলো। কোলের নাতনি দুটোকে মৃদুভাবে দুলাতে দুলাতে বলল, হয়তো তখন আরো জোরে শব্দ হইতো। এই শব্দ থিয়া হেই বেশি শব্দ। ভুরু কুচকালো নাতি, কি কয়েডি, তাইলে কি বাইরে এখন যুদ্ধ লাগছে নি? রোজিনা বানু নাতির অকপট শুনে বলার কোনো ভাষা পেল না। ফলকা দাঁতে হাসি দিয়ে বলেন, যুদ্ধ লাগবো কেন রে? যুদ্ধ লাগলে কিছু হইছে নি? দেখ গা, পুলিশ আইসে নি। পুলিশ যখন চোর খুঁজা পায় তখন এমন করে, চোর ধইরা বাইন্দা লইয়া যায়। নাতির মুখটা ফ্যাকাশ হয়ে গেল। দাদি, আমার বাপজান কি আর আইতো না? জীর্ণ হাত দুটো থেমে গেল। ফেল ফেল করে অবুঝ নাতির দিকে তাকালেন বৃদ্ধা। কোলের শিশুটা আরাম হারিয়ে কেঁদে উঠল, আবার হাত দোলাতে শুরু করলো। ঠোঁটের সামনে মৃত ছেলের স্মৃতিটুকু স্পষ্টভাবে মনে হলো তার। কে বা কারা যেন মেরে ফেলেছে। এ নিয়ে হান্নান মোল্লার কাছে বিচারের জন্য গেল। মোল্লা সাহেব সুরাহা দিতে পারেনি। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে এমন একটা কথা বলে পাঠিয়ে দেন, কিন্তু আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি। এমনকি অজ্ঞাত সেই ব্যক্তিকে এটাও অস্পষ্ট। সবার ধারণা যার কাছ থেকে টাকা নিয়েছিল সেই ব্যক্তি লোকটাকে মারফতকে খুন করেছে। ব্যক্তিগত সহিংসতার কারণে এমন কিছু। রোজিনা বানু এইটুকু অনুমান করতে পারেন, গ্রামের ক্ষমতাপ্রাপ্ত কোনো লোকেরই কাজ এটি। সে লোক আরো 10 গ্রামের ক্ষমতাবান পিছিয়ে রাখতে পারে। আর যদি মোল্লাবাড়িতে গোলাগুলি হয়ে থাকে, তাহলে কি উক্ত ব্যক্তি ধরা পড়েছে? গম্ভীর মুখে বুক ভর্তি দম নিলেন রোজিনা বানু। এই সানি কাটানোর জন্য একমাত্র ছেলেকে কোথায় টাকা ধার নিয়েছিল জানতে পারলে ভালো হতো, কিন্তু এগুলো কিছুই জানে না। ছলছল চোখে তাকালো তিনি। চোখের নিচটা অন্ধকার, চোখে ছানি পড়েছে। ছানিটা কাটানো দরকার। শহরে গিয়ে চোখের ছানি কেটে এলেও চোখের জন্য অন্য চোখের জন্য কাটাতে পারেনি। একটা চোখ পেছনে সব ধরনের টাকা শেষ হয়ে গেছে। আজ সেই ছেলে নেই, কিন্তু ধারের টাকা শেষ হয়ে যায়। আজ সেই ছেলে নেই, কিন্তু ধারের টাকার ডান চোখের ফাঁকটা পরিষ্কার। এখন নির্যাস দৃষ্টিতে দেখতে পারেন সবই। আজ দৃষ্টির পাশাপাশি শ্রবণ ইন্দ্রিয় সচল। তিনি যেন গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছেন। তার মাতৃমম জানান দিচ্ছে প্রতিশোধের সুরকলা পূর্ণ হচ্ছে। বাতাসে বাতাসে মৃত্যু মিলে আজ বহুদিন পর যেন সমাপ্তি টানছে।
টিভি চ্যানেলে গুলি থেমে নেই, প্রতিটা চ্যানেলে ব্রেকিং নিউজ যাচ্ছে, সবটা চ্যানেলে শীর্ষ সংবাদ ফলো করা হচ্ছে, রিপোর্টে কল্যাণ দিচ্ছে, শর্ট ক্যাপচারে লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিন্তু নিরাপত্তার জন্য কাউকে কাছে ফিরতে দেয়নি। দূর থেকে জুম করে যতটুকু পেরেছে টিভির পর্দায় এনেছে, বাকিটা সম্ভব হয়নি। উন্মুক্ত জনগণ সর্বশেষ তথ্য পাওয়ার জন্য টিভির চ্যানেলে বারবার খুলে বসে থাকছে। কি হবে সামনে, এটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তায় অনেকের মধ্যে উদ্বেগপূর্ণ অবস্থা। বহুল আলোচিত পলাতক আসামিকে ঘিরে ধরে নিরাপত্তা বাহিনী, কিন্তু দুর্ধর্ষ ঘোলাগুলি থামেনি। মাহিমপুর গ্রামে একের পর এক হদিস বের হচ্ছে, উদ্ধার করছে কয়েক টন ট্রাক ভর্তি নারী, যুবক, শিশু। অবশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রের সম্ভার উদ্ধার করা হয়েছে। দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ফোর্স ঢুকেছে ঠিকই, এখনও তাদের কাছে আপডেট আসেনি। সবাই স্ব স্থানে সতর্কতা অবলম্বন করছে, কেউ কাউকে হালকাভাবে দেখেনি। গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো ভীতিকর অবস্থায় ঠেলে আছে, কেউ বাড়ির থেকে বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না। মোল্লাবাড়ির অবস্থা, মানুষগুলো যেন আরও কঠোর হয়ে আছে, তর্ণ হচ্ছে, কিন্তু কেউ সঠিক জবাব দিতে পারছে না। সাধারণ মানুষের কাছে টিভির পর্দায় এমন খবর দেখলে লোমহর্ষ ঘটনায় বলে মনে হয় কি সেটা সত্যি দফায় দফায় উত্তেজিত করছে সকলকে। নিরাপত্তা বাহিনী এখনো চুপ করে বসে আছে, কোনো সলিড তথ্য রিপোর্টারদের দিতে পারছে না। তাদের কাছে খবর এনেছে অভিযান শেষ হলে ব্রিফে আসবে তারা, সেখানে সকল প্রশ্নের যাবতীয় উত্তর দিয়ে দিবে। টিভির পর্দায় ভুরু কুচকে তাকিয়ে আছে সৌভিক, তার সম্পূর্ণ চিন্তা কেবল মাহাতিমকে ঘিরে। এই অভিযান যে মাহাতিমের আন্ডারে লিড হচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু মাহাতিম কি ঠিক আছে? বারবার বলেছে গোলাগুলি এখনো শেষ হয়নি, তার মানে মাহাতিম এখনো ডেঞ্জারাস জোন ছাড়েনি। অফিসারের কেবিনে বসে প্রচন্ড চিন্তায় ছটফট করছে সৌভিক। সকালে নাস্তাটাও ওয়ার ডেস্কের ওপরে পড়ে আছে। যখন থেকে খবর পেয়েছে মাহাতিম ওদের রিসোর্টে পাঠিয়ে দিয়েছে, তখন থেকে ভয়াক্রান্ত সে। কবজির কাছ থেকে গ্রে সিলভারটা খুললো সৌভিক। ডান হাতে স্লিপটা ভাঁজ করতে করতে কোনো এসে রাখলো। এখন লাঞ্চ টাইম শুরু হয়েছে, কিন্তু টেনশনে পেটের খিদা মরে গেছে। অপর হাতে স্লিপটা রকিং চেয়ারের ওপর তুলে দিয়ে চেয়ারটা পাক খেতে খেতে গোল গোল করে ঘুরছে সৌভিক। হেঁটে এসে জানালার কাছে দাঁড়ালো। দিনের বেলা টিম লাইট জ্বলছে, রুমটা যেন এয়ার কন্ডিশন থাকলেও ভেতরটা খুব গরমে ছটফট করছে। সৌভিক টিভির দিকে মুখ ঘুরিয়ে তাকালো। মায়ের হাতে রিপোর্টার একই খবর বলে যাচ্ছে, কিন্তু সেখানের আবহাওয়া অন্ধকার এবং বৃষ্টি ঝিরঝির। সেখানে এখন প্রাপ্তের ধুমকে বৃষ্টি হয়, প্রাপ্ত সেরকম বৃষ্টি নামেনি। টিভির দিকে চাইতেই জায়গাটা চিনতে পারলো সৌভিক। এটা গ্রাম অঞ্চলের পঞ্চায়েত বসার অংশ, যেটা বটগাছ থেকে একটু দূরে। তার মানে সাংবাদিক দল মোল্লাবাড়ির কাছে যেতে পারেনি। শাহনাজকে কল দিতে খুব ইচ্ছে করলো, কিন্তু অবস্থা খারাপ বলে কলও দিল না। এসির হাওয়ায় ক্রমশ জানালা ডেঙিয়ে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ঠান্ডা প্রকৃতি অদ্ভুতভাবে ভয় লাগছে কেন? এমনটা তো আগে হয়নি। ভারী নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে দেমছালো সৌভিক। সব চিন্তা দুমড়ে মুচড়ে পকেট থেকে ফোন বের করলো। আগে পিছ চিন্তা না করে শাহনাজকে কল করলো। বৃষ্টির দামাল চোটে ছটফট করে বৃষ্টি পড়ছে জানালা দিয়ে। চোখ দুটো বন্ধ করলো সৌভিক। ডান হাত বাড়িয়ে থাই গ্লাসটা টেনে দিল। নিজের ডেস্কের কাছে ফিরে এসে রকিং চেয়ারে বসলো। কলটা ওপাশ থেকে শেষ মুহূর্তে রিসিভ করলো। হ্যালো শাহনাজ। নেটওয়ার্কের জন্য ঘ্যাঘের শব্দ শুনতে পেল না, কিন্তু তখন এই শাহনাজের কণ্ঠে কেটে কেটে ভেসে এলো, হ্যাঁ বলো, কেমন আছো? ভনিতা করলো না সৌভিক, সোজাসুজি মূল কথায় চলে এলো। ওইখানে টিভি আছে? শাহনাজ কৌতূহল হয়ে পাল্টা জিজ্ঞেস করলো, কেন? টিভিতে তুমি এসেছো? হঠাৎ টিভির খবর কেন নিচ্ছ? স্বাভাবিক হলো সৌভিক। শাহনাজ যেহেতু এখনো জানে না, তার মানে কেউই জানে না, তাহলে এখনই জানানোর দরকার। ব্যাপারটা আগ বাড়িয়ে খারাপের দিকে যাওয়ার চাইতে সময় মতো দেখা দরকার। সৌভিক শান্ত হয়ে বলল, তোমাদের বাড়িতে গোলাগুলি হচ্ছে, তুমি কি টিভি? কথাটার মাঝপথে থামিয়ে কথা ওড়ালো শাহনাজ। আমি এ ব্যাপারে জানি সৌভিক, আম্মা আমাকে সব বলেছে। সৌভিক চকিতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আশ্চর্য হয়ে বলল, কার আম্মা? মানে তুমি কি জানো শাহনাজ? এ ব্যাপারে তুমি কিভাবে জানো? মানে কি করে? ও মাই গড, তুমি কি সব জানো? ভাবিকে জানিয়েছো? সৌভিক অশান্ত গলা শুনে অস্বস্তি করলো শাহনাজ। অস্থির সৌভিককে শান্ত করে বলল, মেহিনুরকে ভুলেও জানাবো না, ও শুনলে কি করবে কে জানে। আম্মা বলে দিয়েছে আপাতত চুপ থাকতে। আমি নিজেকে সুস্থ করে আছি, জানি মেহিনুর শুনলে কি অবস্থা হবে। এ ব্যাপারটা একদম
নিতে পারবে না। ছোট থেকে দাদাভাই ওকে খুব আদর করতো, আমাদের চেয়ে দাদাভাই বেশি মানতো ওকে। শফিক, তুমি হয়তো জানো না, দাদাভাই যদি মাহাতিম ভাইয়ের ব্যাপারে অমত করতো তাহলে চুপচাপ সেটা মেনে নিত। আজ হয়তো ওদের বিয়েই হতো না। আমার কথা শোনার পর থেকে মাথাটা ভোবো করছে, শুধু আল্লাহ আল্লাহ করছি ভাইয়ার যেন কিছু না হয়। শফিক চুপ করে ঠান্ডাভাবে বুঝিয়ে বলল, তোমরা কারো ক্ষতি করনি। ইনফ্যাক্ট তোমাদের দাদাভাই যে বাটপার এটা তোমরা জানতে না, তোমাদের কাছে সবই লুকানো ছিল। শাহনাজ, ঠান্ডা মাথায় টেনশন করো না, বাকিরা সবাই জেনেছে। শাহনাজ নিরুদ্বেগভাবে বলল, আম্মু শুধু আমাকেই জানিয়েছে, আমাকে সোজাসাপটা বলে দিয়েছে, আর কেউ যেন না জানে। শফিক সম্মতি সুরে বলল, এখন কিছু বলো না শাহনাজ, আল্লাহ জানে মোল্লা বাড়িতে কি হচ্ছে। তোমাদের বাড়িতে এখনো গোলাগুলি অফ হয়নি। মাহাতিম যে কেমন আছে, কণ্ঠে একটু বিষাদ। তোমার মা কি আমাকে মেনে নিবে? আমার কিন্তু গার্ডিয়ান নেই, কাকার ব্যবসায় খাটাখাটি করি, এইটুকুই সম্বল। বাকি কথাটা শোনার আগেই তারা দিল শাহনাজ, কিন্তু কি বলো, চুপ হয়ে আছো কেন? শফিক রকিং চেয়ারে পিঠ ছেড়ে দিয়ে বলল, আমার নিজের কোনো বাড়ি নেই, তোমাকে বিয়ে করলে তখন একটা ফ্ল্যাট কিনে নিব, কিন্তু বাড়ি করে কবে করব জানি না। শাহনাজ রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে দুরবস্থা হিসেবে বোঝাচ্ছ কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি কি কখনো আবদার করেছি এটা চাই ওইটা চাই? শাহনাজ রাগত সুর দেখে হাসলো শফিক। ব্যাপারটা ঠান্ডা করার জন্য প্রসঙ্গ টেনে বলল, রাগ করো না, আমি তো শুধু আমার অবস্থাটা বোঝালাম। শাহনাজ ফোনটা কানে চেপে ধরে ক্ষীণভাবে বলল, চুপ থাকলো। ব্যাপারটা শফিকের কাছে বলার পূর্বেই কথাগুলো সাজিয়ে নিল। পুরোনো দিনের কথা হলেও একটু এগুলো লাগে, সুরে কান পৌঁছে গেল ফের কলঙ্কারি হয়ে যাবে। শাহনাজ একটু সতর্ক হয়ে বলল, অনেকটা শিক্ষিকার ভঙ্গিতেই বলল, প্রথমত এসব বিষয় নিয়ে দ্বিতীয় কারো কাছে বলতে যেও না। যদি মাহাতিম ভাইয়াকে নিজে থেকে তোমাকে জানায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতে কি না জানায় তাহলে তুমি এ বিষয়ে কাউকে বলো না। আমি তখন ছোট ছিলাম, আমার বয়স ঠিক তখন কত মনে নেই। মেহনুর তখন ছোট, আমার 4 বোন স্কুলে যেতে শুরু করলাম। আমাদের আনা নেওয়ার কাজ করত জফুল কাকা, উনি গোয়ালঘরে কাজ করত, আবার দাদাজানের কাজে সাহায্য করত। দাদাজানের পরে ফজলু কাকার সাথে ওর খুব ভালো মিল ছিল, কাকা ওকে খুব আদর করত। মেহনুর স্কুলে যাওয়া না যাওয়া সব শিখিয়ে দিত, কাকা বলে আসতো। আমরা সবাই সেদিন স্কুলে গিয়েছিলাম, মেহনুর তখন ভালোভাবে চটপটে ছিল। বিশ্বাস করো শফিক, ওই দিন যদি একবার জানতাম মেহনুরের চটপটে ভাবটা জীবনের জন্য হারিয়ে ফেলবে তাহলে জীবনেও একা ছাড়তাম না। ও আমাদের সঙ্গে ছেড়ে যখন ক্লাসের দিকে ছুটে গিয়েছিল আমরা টের পাইনি। স্কুল ছুটির পর এত ভিড় ছিল যে ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমি খুঁজতে খুঁজতে হয়রান হওয়ার পর সাবাসুরাইকে নিয়ে গেটের বাইরে চলে যাই। সেখানে ফজলু কাকাও ছিল না। ভয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। একা একা রৌদ্রের বেড়ে তাড়াতাড়ি করে বাড়িমুখী হই। দাদাজানের কাছে খবর পাঠাই। দাদাজান পাগলের মতো সব ফেলে মেহনুরকে খুঁজতে গেল, কিন্তু দাদাভাই আর আমি যখন স্কুলে পৌঁছাই তখন তীব্র উত্তেজনায় ফেটে পড়ল শফিক। শাহনাজের চোখাচোখি সুরে তারা দিয়ে বলল, তখন কি হয়েছিল শাহনাজ, প্লিজ বলো। শফিক শুনতে পেলে শাহনাজ ফিসফিস শব্দ করে বলল, শাহনাজ কি কাঁদছো? ঘটনার চূড়ান্ত মুহূর্তে কি এমন হয়েছিল? আবারও তারা দিল শফিক। অস্থিরতায় উসখুস করলো সে। খারাপ কিছু? প্রশ্ন শুনে তেরে আসার মতোই মুখ খুলল শাহনাজ। এবার চিৎকার দিয়ে চেঁচিয়ে বলল, অবুজ একটা পিচিকে বাথরুমে নিয়ে যাই কেন জানো? পুরো স্কুলের মাঠ খালি ছিল, কেউ ছিল না, শুধু বাথরুমে দুটো দরজা বন্ধ ছিল। দাদাজান ওই দিন যাওয়ার আগে হঠাৎ করে দরজা থেকে খুব কান্নার শব্দ শুনতে পায়। এরপর যখন দরজা ভেঙে যায় তখন দেখে ফজলু কাকা ওই বাথরুমে। কাকা তখন ওই একা ছিল না, কাকের সাথে সোনালি নামের আরেকটা মেয়ে ছিল। ওই মেয়েটার পুরো শরীর রক্তা। শফিক স্তব্ধ হলো কথাটি শুনে। বাকিটা বুঝতে আর দেরি হলো না। কতক্ষণ চুপ ছিল জানা নেই। শাহনাজ মৃদুস্বরে কান্নায় শফিক ফিরে পেল। স্বাভাবিক হওয়ার তীব্র চেষ্টা করে শাহনাজকে শান্ত করে বলল। শাহনাজ একটু বিরতি নিয়ে আবার শুরু করলো। মেয়েটা মেহনুরের ক্লাসে পড়তো। মেহনুর যে তখন পাশের বাথরুমে ছিল এটা কাকা জানতো না। বাথরুমের দেওয়ালে একটা সরু ছিদ্র ছিল, যেটার জন্য ওই বাথরুমে কেউ যেত না। এই জন্য বাথরুমটা পরিষ্কার ছিল। মেহনুর এটা ভালো করে জানতো বলেই সেদিন ওই বাথরুমেই ছুট দেয়, আর তখন বাইরে থেকে ভুলবশত ছিটকে আটকে যায়। এরপর চিৎকার শুরু করে চিরে ফাঁক করে।
তখনই সবকিছু ওর চোখের সামনে দেখে। সবকিছু দেখে ও একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন উদ্ধার করি তখন পুরনো মেহনুরকে খুঁজে পাইনি। টানা 6 দিন টাইফয়েড জ্বরে ভুগে সুস্থ হতে হতে মাসখানেক সময় লাগে। আরও অনেক দিন সোনালি ধুকতে ধুকতে মারা যায়। সোনালির পুরো স্মৃতিটা মেহনুরের গভীরভাবে আঁচড় কেটে যায়। এ প্রায় ঘুমের মধ্যে চমকে ওঠে সে। ভয়ে সারা রাত ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সবসময় লুকিয়ে থাকতো, নিজের মধ্যে থাকতে চাইতো। কবে অন্য স্বভাবে চলে যায় আমাদের চঞ্চল মেহনুরটা আমরা বুঝতেও পারিনি। যদি দাদাজানের সত্যিটা জেনে যায় তখন সে আবার কি করবে ভেবে পাচ্ছি না। সবিক দুপাটি দাঁত শক্ত করে চোখ বুজে ফেলল। শাহনাজের অসম্পূর্ণ কথা এবার বোঝা শেষ। কি হবে এখন? সত্য জানতে পারা আর মাত্র কিছু সময় বাকি। যদি হান্নান শেখের ব্যাপারটা জেনে আবার বাক হারিয়ে ফেলে তখন কি হবে ভাবতে পারলো না সৌভিক। এখন শাহনাজের মতো ওর মাথা ভো ভো করছে। সাদা শার্টটা রক্তে মাখামাখি অবস্থা, কানের পাশটা থেকে তরল রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মাথাটা প্রচন্ড ঝিমঝিম করলেও চোখের চাহনি এখনো কঠোর। 10 জনের একটা আলটিমেটাম টিম আপাতত তার ইশারার জন্য প্রস্তুত। যে কোনো সময় শেষ মুহূর্তের গোলবর্ষণ হতে পিছপা হবে না। তার চতুর্দিকে ফেরারি আসামি দলবল আহত নিহত অবস্থায় মাটিতে পড়ে। তমধ্য নিহতদের সংখ্যা ঢের বেশি। বিচক্ষণ ভঙ্গিতে চোখ দুটো ডান পাশ থেকে বাম পাশে ঘুরিয়ে চারপাশে আরেকবার দেখে নিল ঠিক করে। মনে মনে সঠিক হিসেবটা মিলিয়ে দৃঢ়তার সাথে সামনে তাকালো সে। রিভলভারটা টার্গেটের মতো সেট করে গম্ভীর আওয়াজ তুলল, সারেন্ডার করুন, সারেন্ডার করুন। কথাটা আগ্রহ করতে আশ্চর্য গোল গোল হাসলো হান্নান। সামনে দাঁড়ানো পুরুষটা তার আত্মীয় বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরুষটা না তার জামাই। তার একদমই না। জীবনের গতিময় ধারা এমনভাবে সত্যির সামনে ছেড়ে দিবে কল্পনা করতে পারেনি তিনি। অদ্ভুত নিয়মের জোরে আজ হেরে বসেছেন। যেই মাহাতিমকে তিনি সরল ধাঁচের ব্যক্তি ভেবেছিলেন, যাকে আলাদা ঘরের দুলাল ভেবে নাতনিকে তুলে দিয়েছিলেন, দিন শেষে সেই সৌম্যদর্জন চেহারার আড়ালে জটিল বুদ্ধি ও গভীর চিন্তা সম্পন্ন মানুষ এসেছে। সেই মাহাতিম আনসারি সম্পূর্ণ সন্ত্রাসী দলবল নিয়ে তাকে আত্মসমর্পণের হুমকি দিচ্ছে। নিজের অপরাগ অবস্থা দেখে কুণ্ঠাবোধ করছেন হান্নান। তার দেহের বিভিন্ন জায়গায় রক্ত ঝরে পড়ছে। বাতাসের গতিতে মিনিট 5 পূর্বে বুলেট লেগেছে। বর্তমান লাইব্রেরি ঘরের সেলফটার নিয়েছে দরজার পেছন থেকে। লুকিয়ে থাকতেই তার নিঃশ্বাস এখনো স্বাভাবিক নেই। বাজার তাগিদে তিনি হাঁসফাঁস করলেও মাহাতিমের নিচ্ছিন্ন পরিকল্পনা বাজেভাবে ফেসে গেছেন। অনেক চেষ্টা করে মাহাতিমকে নিহত করতে পারেনি তিনি। বারবার তার বুলেট নিশানায় ব্যর্থ হয়েছে। তুরক নিশানাবাজ হিসেবে সেই খ্যাত একজন কায়েম করেছিল, আজ সেটি ভেস্তে গেছে। দরজার সরু ফাঁকে ডান হাতে চোখ রাখলো হান্নান। ঠোঁটটা দাঁতে কামড়ে ধরে ফাঁক করে বাইরের অবস্থা দেখে নিলেন। পরিষ্কার সাদা শার্টটা রক্তে ভিজে আছে মাহাতিমের, তবুও হাত দুটোর মাঝে রিভলভার টার্গেট মতো সেট করা। ঠোঁটের ডান কোনাটা লম্বাভাবে রক্ত পড়ছে, সেটাতে তার ভ্রুক্ষেপ নেই। ঘেমে সম্পূর্ণ নাক মুখ একদম একাকার অবস্থা। অন্যদিকে ডান কানের পাশ দিয়ে রক্তের স্রোত থেমে গেছে। হান্নান শেখের নীরবতা দেখে হঠাৎ গম্ভীর ব্যক্তিটা গলা তুলে হুঙ্কার ছাড়লো, জোর গলায় বলে উঠল, আমি 3 পর্যন্ত কাউন্ট করব। কাউন্টডাউন পর্যন্ত যদি না বের হন আমি অ্যাকশন নেমে পড়ব, লেট করব না। এখনো সময় আছে, ভালোই সারেন্ডার করুন। হান্নান শেখ ফিজকে একটা হাসি দিল, অনেকটা তাচ্ছিল্যের সুরে মনের সুরে নামটা গুনতে শুরু করলো। আমি তো শালা বাইর হইতাম না। কথাটা বলেই ফাঁক থেকে চোখ নামালো হান্নান। হাতে থাকা পিস্তলটা দৃষ্টি নিল সে। পাঞ্জাবির পকেট থেকে গুলিস্তব পিস্তলে লোড করে নিল। তার মাথা বিভৎস বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। পিস্তলটা ডান হাতের কবজি নিয়ে দরজা থেকে দূরে সরলেন। তখন ভেতর থেকে শুনতে পেলেন মাহাতিমের গলাটা কাউন্ট করতে শুরু করেছে। 1 শব্দটা শুনতেই 2 কদম পেছালেন হান্নান। সামনের সাথে সাথে দরজার দিকে পিস্তল তুলে ধরলেন তিনি। মাহাতিম সময় সাপেক্ষ না করে 2 বলতে উঠল। এবার হান্নান আরও 1 কদম পিছিয়ে গেলেন। হাতের পিস্তলটা সর্বোচ্চ শক্তি দিয়ে কঠোর মুখে ধরে রাখলেন। প্রায় 2 মিনিটের মতো অতিক্রম হয়ে যায়। বন্ধ দরজার বাইরে থেকে কোনো শব্দ ভেসে আসে না। দুপুরও কুচকে হান্নান শেখ চরম আশ্চর্য হলেন। হঠাৎ কি হলো? কাউন্টডাউন থেমে গেল কেন? বিষয়টা ঠান্ডাভাবে দেখা যাচ্ছে না, নিশ্চিতভাবে বলাও যাচ্ছে না বাইরে কি হচ্ছে। নয়তো হুট করে 3 বলাটা এমনি থেমে যাবে না। হান্নান শেখ এখনো পিস্তল তাক করে কৌতূহলী চোখে তাকিয়ে আছেন। মাহাতিম সহজভাবে না ভুল করা যাবে না, কিন্তু আচমকা কাউন্টডাউন থেমে গেল কেন? এটা কি আসনি ঝড়ের পূর্বাভাস? দরদর করে কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ছে তার। গালটা ঘামের
গলাটা গ্রামের চৌচির মাঠের মতোই শুকিয়ে গেছে। এক ফোঁটা পানির জন্য বুকটা খাখা করছে। তিনি কি কোনো কারণে প্রচণ্ড ভয় পাচ্ছেন? মৃত্যুর গন্ধ পেয়ে আগেই টালমাটাল হচ্ছেন। চারপাশে কেমন নিস্তব্ধ লাগছে। একটু আগে যেই শব্দগুলো পুরো বাড়ি মাতিয়ে রেখেছিল সেগুলো আর নেই। হঠাৎ ভুতুরে কায়দায় শুনশান হয়ে গেছে। হান্নান শেখ পিস্তল ধরা হাতটি আস্তে আস্তে নিচে নামালেন। ধীর পায়ে বিনা শব্দে দরজার দিকে এগোতে লাগলেন। এমনভাবে পা ফেললেন যেন ন্যূনতম শব্দ না হয়। দরজা খুলে নিকটে একবার কাঠের দরজায় কান পাতলেন। বাইরের মতিগতি বুঝতেই যেন ভড়কে গেলেন তিনি। আজও বাইরে কোনো শব্দও নেই। আচানক সবকিছু একেবারে থেমে গেছে। আরো কয়েক মিনিট দরজায় কান রেখে সূক্ষ্ম কিছু সন্ধান করলেন, কিন্তু কোনো শব্দের বিস্ফোরণ ভাষা বা আভাস পেল না। বাধ্য হয়ে হান্নান শেখ নিজে আস্তে করে দরজা খুললেন। দরজার দাঁত দুটো ধীরভাবে খুলে দ্রুত সতর্ক হলেন তিনি। বাইরে কেউ নেই, কোনো অস্ত্র বাহিনী বা কেউ তো নেই। মিনিটের ভেতরে এতগুলো মানুষ কোথাও উধাও হয়ে গেল। কোথায় গেল তারা? এভাবে ম্যাজিকের মতো ভেলকি দেখানোর মানে কি? প্রচণ্ড বিষময় নিয়ে পরিস্থিতি বোঝায় প্রাণপণ চেষ্টা চালালেন হান্নান। তখন এই সব কিছু তছনছ করে পুরো বাড়িটা কেঁপে উঠল। দমাল শব্দের চোটে কোনো কিছু বুঝে ওঠার আগে চোখের সামনে অন্ধকার নেমে এলো। ছিটকে কহাত দূরে গেলেন, সেটা ঠাউর পেল না সে। চোখ খোলার ব্যাকুল চেষ্টায় ব্যর্থ হলেন। কাতরার ধ্বনি চিৎকার দিয়ে গলা আটকে গেল। হাতের আঙ্গুলগুলো নিথল হতেই পিস্তলটা পড়ে গেল। অনেক চেষ্টা করে চোখ খুললেন হান্নান। নিঃশ্বাস নিতেও যেন ফুসফুস ছিঁড়ে যাচ্ছে। মুখ হা করে নিঃশ্বাস নিতে ধীর গতিতে পিছে ঘুরলেন। সম্পূর্ণ পিছে ফিরতে বিস্মিত চোখে তাকালেন। রক্তাক্ত সাদা শার্ট পরে মাহাতিম দাঁড়িয়ে আছে। তার ডান হাতে নিচু করা রিভলভারটা দেখে দেখা যাচ্ছে ঘামন্ত মুখটা রাগে টকবক অবস্থা। যতটা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে চোখের হিংস্র চাহনি। এমন ক্রুদ্ধ দৃষ্টির মুখোমুখি আগে কখনো হয়নি হান্নান শেখ। এমন হিংস্র রূপধারী চেনা কোনো ব্যক্তির মুখ সম্মুখে আসছে না তার। ক্ষুধার্ত জানোয়ারের মতো হিংস্র, কোনোভাবেই যেন মিলাতে পারছে না কোনো কিছু হান্নান শেখের সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে চারপাশটা। আমাকে মেরো না, কথাটা উচ্চারণ করে কোনো লাভ হলো না। ক্রুদ্ধ দৃষ্টিতে সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দৃষ্টি নড়চড় হয়ে হান্নান শেখের বুকের দিকে থমকালো। হান্নান শেখ যেটা লক্ষ্য করলেন, নিজেও বুকের দিকে তাকালেন। চোখ বুঝে ডান দিকে ভয় শিউরে উঠলেন তিনি। চোখ দুটো বিশাল বড় হলো। ফের মাহাতিমের দিকে তাকালেন। মাহাতিম চুপচাপ ভঙ্গিতে হান্নান শেখের তামাশা দেখছে। হান্নান শেখ নিজের শোচনীয় অবস্থা দেখে আকুতি কণ্ঠে বলল, আমাকে মেয়ে। বাক্যটুকু শেষ করার আগে মাহাতিম ধীর গতিতে ডানে বামে মাথা নাড়ালো। ডান পাশে নিচু রিভলভারটা আচমকা ওপরে তুলতে লাগলো। দুর্দশা টের পেয়ে হান্নান শেখ গলাকাটা মুরগির মতোই ছটফট করতে লাগলো। বারবার আকুতি মিনতির কণ্ঠে মিনতি করতে লাগলো। মাহাতিমের পেছনে থাকা টিমটা পাষাণের দৃষ্টি দেখতে লাগলো। কেউ কোনো টুশব্দ করলো না। রিভলভারটা দুহাতে উঁচু করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়লো মাহাতিম। তর্জনী আঙ্গুলে ট্রিগার রেখে এক চাপ দিয়ে বসলো। তীব্র শব্দযোগ নীরবতা ছিঁড়ে গেল। সোজা বুকের বাম পাশটা বুলেটে সিদ্ধ হলো। মাহাতিম তবুও থমকালো না। চল শক্ত করে অনবরত ট্রিগার চাপতে লাগলো। একের পর এক জোরদার শব্দ হতে লাগলো। আরেকবার বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে রিভলভার নামিয়ে ফেললো। বুক ঝাঁকুনি দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তোমাকে চিনতে ভুল করেছিলাম মাহাতিম। সেই ভুলের মাসুল আজ আমাকে শেষ করে দিল। যেই কালাম সর্দার পুরো গ্রামবাসীকে ধোয়ায় রেখেছিল, তুমি তার এতগুলো বছরের সাধনা শেষ করে দিলে। আমার জীবনে অঘটন দিয়ে নিজের নাতিকে ডেকে আনবো, এই চিন্তা কোনোদিনও করতে পারিনি। আজ একটা সুহারা ছোকরার কাছে হেরে যাব, এটাও আমার শেষ ব্যর্থতা। মুখ থেকে গলগল করে রক্ত বেরোলো হান্নান শেখের। বুকের রক্ত পিঠে দিয়েই বন্যা বয়ে যাচ্ছে। যেন কোনো দৃশ্য দেখে মাহাতিম চোখ সরিয়ে ফেললো। বডিটাকে নিয়ে যাওয়ার জন্য টিমের সদস্যদের ইশারা করলো। রিভলভারটা কোমরের পেছনে গুছতে অলস পায়ে জানালায় গেল। আকাশে মেঘ সাওয়া, সময়টা অন্ধ। যে কোনো সময় মসজিদের মাইকে আজানের ধ্বনি শুনতে পাওয়া যাবে। চারপাশে একটা সুমধুর সুর হবে। বেগুনি আবার আকাশটা নিস্তেজ চেহারা ধারণ করবে। পাখিদের নিড়ে ফেরার ব্যবস্থা হবে। এত বড় ধাক্কা নিতে পারবে কি মেহেনুর? এটাই দাঁড়িয়ে ভাবছে মাহাতিম। যার আঙ্গুল ছুঁয়ে সে বড় হয়েছিল, যার ছায়াতলে নিজে সবসময় আড়াল রাখত, তার বিরুদ্ধে লোমর্ষে সত্যটা জেনে কি সহ্য ক্ষমতা থাকবে তার? মাহাতিম কিছুক্ষণের জন্য অস্থির হয়ে উঠল। সে জানে না সময়
কি হবে বা সামনে কি হতে চলেছে। ব্যাপারটা যত ঠান্ডা লাগছে এটা তত ঠান্ডা হবে না। চিন্তা ভাবনায় মশগুল হতেই হঠাৎ করে পেছন থেকে ডাক এলো, স্যার। ডাক শুনে মাথা ঘুরালো মাহাতিম। টিমের সবচেয়ে কর্মক্ষম ব্যক্তি তার দিকে উৎকোচ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিম বিষয়টা বোঝার জন্য জিজ্ঞেস করলো, কিছু বলবে আবিদ? এনি নিউজ? আবিদ শরৎভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল, বুঝিয়ে দিল ওরকম কিছু বলার নেই। মাহাতিম শান্তভাবে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, অ্যাম্বুলেন্স এসেছে? ডেড বডি পাঠিয়েছ? আবিদ এবার সকল জড়তা ছেড়ে মূল কথায় ফিরল। চোখ নামিয়ে সম্মান দেখিয়ে বলল, স্যার, লোকটি তো আপনার রিভলভার রিলেটিভ, তাই না? মানে আপনি আপনার রিলেটিভকে এনকাউন্টার করলেন? এটা দেখে অবাক হয়েছি। মাহাতিমের কথা শুনে মৃদু হাসলো। পকেট থেকে দু ফাঁকে হাত গুজে বলল, সবাই লাকের ওপর ডিপেন্ড করে আবিদ। আমার বাবা সবসময় একটা কথা বলতো, যে জিনিস আমরা মনে প্রাণে চাই পুরো কায়দায় সেই জিনিসটার কাছে আনার জন্য ষড়যন্ত্র থাকে। বাবা কোথায় এমন অদ্ভুত কথা শুনেছিল আমি জানি না, কিন্তু এ কথা সত্যি। লাইফে ট্র্যাজেডি বলতে একটা মোড় আছে, সেটা হবে। আবিদ কথাটা সায় দিয়ে মাহাতিমের দিকে তাকালো। তখন স্পষ্ট চোখে দেখতে পেল মাহাতিমের বুকের ডান পাশটা রক্তাক্ত। কপাল কুঁচকে তড়িৎ গতিতে বলল, আবিদ, আপনি কি বুলেট প্রুফ জ্যাকেট পরেননি? আপনার তো ব্লিডিং হচ্ছে স্যার। মাহাতিম এতক্ষণে বুকের ব্যথাটা টের পেল। চোখ নামালো, শার্টের ডান পাশটা আসলে ব্লিডিং হচ্ছে। মাহাতিম সেটি বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেস্ট পরেছি আবিদ, চিন্তার কিছু নেই। বুলেটটা চামড়া ছুঁয়ে গেছে, পাশাপাশি ঢুকেনি। দ্রুত মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করো, আমি আজ রাতে ফিরতে চাই। আবিদ কিছু মারাত্মক প্রশ্নাক্ত ভঙ্গিতেই বলল, আজ রাতে ফিরবেন? কেসটার ফর্মালিটি যে বাকি। মাহাতিম কনফিউশনটা পরিষ্কার করে বলল, আমার কাজ শেষ। আমি আলেক আহমেদের কাছে কেস স্যালেন্ডার করছি। ডিপার্টমেন্ট আগে বলা ছিল এই কেসে বাকি ফর্মালিটি তিনি দেখবেন। মিডিয়া লাইভ ব্রিফিং, যে কোনো কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করা হয়। কথা ক্লিয়ার? আবিদ সেলুট তুলে বলল, ইয়েস স্যার। রিসর্টের জনহীন পুকুরে বসে আছে শাহানাজ। বৃষ্টির জন্য আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কালো পাড়ের বেগুনি শাড়িতে শীতলে ঢেকে আছে যেন। আঁচলটা টেনে গা ঢাকলো শাহানাজ। হাতে মুঠো ফোন ধরে বসে আছে। শফিকের কথা মতো বিরাট একটা ঝুঁকি নিয়ে এসেছে সে। কে জানে পরিস্থিতি এখন কেমন। নতুন অ্যাড্রেসে ফোনটা শফিক পাঠিয়েছে। এখন এতে করে সমস্ত যোগাযোগ সিদ্ধ হচ্ছে। হোম বাটন ক্লিক করতেই স্ক্রিনে সময় দেখে নিল। ঠিক 8টার দিকে মেহনুরের আসার কথা। মাহাতিম আসার পূর্বেই পুরো ঘটনা বলতে হবে। মেহনুর কেমনভাবে কঠিন সত্যের মুখোমুখি না করলে মাহাতিমের সাথে আবার ঝামেলা বাঁধবে। ভাবতে হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেল। চমকে গিয়ে পিছে তাকালো। দেখতে পেল মেহনুরকে। শাহনাজের চমকানো অবস্থা দেখে খিলখিল করে হাসলো মেহনুর। হাসি দেখে শাহনাজ কাপড় রাগ দেখিয়ে বলল, তুই যে দিন দিন বেয়াদব হচ্ছিস জানিস? এভাবে কেউ হাত রাখে? এভাবে বাতাসের চোটে ট্রান্সমিটার ব্রাস্ট, তার ওপর কারেন্ট যখন আসে কে জানে। একদিকে তুই কালো শাড়ি পরে ভয় দেখাচ্ছিস। শাহনাজ ভীতু ভীতু কথা শুনে পাশে বসলো মেহনুর। শাহনাজের ডান কাঁধে মাথা রেখে হাসি দিয়ে বলল, তুমি যে ভয় পাবে এটা কে জানতো? আমি কিন্তু কালো পরিনি বুবু, আমি গাঢ় নীল পরেছি। ভয় পেলে আমি আসলেই দুঃখিত, আমি তো জানতাম না বুবু। যতক্ষণই রাগ নিয়ে শাহনাজ অন্যদিকে মুখ ঘুরিয়েছিল ততক্ষণই আদর নিয়ে মেহনুরকে আগড়ে ধরল সে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মনটা কোন পর্যায়ে আছে রে? খারাপ নাকি ভালো? মেহনুর পুকুরের দিকে তাকিয়ে আছে। জবাবটা দিতে গিয়ে নিশ্চুপ হলো। টলটলে জলের দিকে দৃষ্টি রেখে অদ্ভুত কণ্ঠে বলল, হয়তো ভালোই আছে। শাহনাজ এ কথার জবাবে বেশ কিছু বলল না। বুক ফুলিয়ে গভীরভাবে দম নিল। আস্তে করে সেটা বাতাসে ছেড়ে দিয়ে ঠোঁট জিভ দিয়ে বুলিয়ে নিয়ে মেহনুরের মাথায় হাত বুলিয়ে বন্ধ করে গালে হাত রাখলো। অনেকটা স্বাভাবিক গলায় ঠোঁট উল্টালো শাহনাজ। মেহনুর, তোকে কিছু জরুরি কথা বলার জন্য ডেকেছি। কথাগুলো বলবো বলছি, কিন্তু সুযোগ পাইনি। কথাগুলো শুনে তুই কেমন আচরণ করবি বুঝতে পারছি না। শুধু বোন হিসেবে এইটুকু বলবো, সত্যি মিথ্যা বিচার করে ভাববি। অবুঝের মতো কাউকে কষ্ট দিস না। কাঁধ থেকে মাথা তুললো মেহনুর। অন্ধকারে পুরোপুরি দেখতে পেল না শাহনাজের কণ্ঠটা অপ্রস্তুত শোনাচ্ছে। মেহনুর চিন্তিত অবস্থায় ঢোক গেল। না জানি বুবু কেমন কথা শোনাতে যাচ্ছে। মেহনুর কিছুটা উদ্বেগ কণ্ঠের সাথেই বলল, তুমি কি ব্যাপারে বলতে চাচ্ছ বুবু? আমি কাকে দোষী বানাচ্ছি? শাহনাজ বারবার হাল ছেড়ে দিচ্ছে। মন বলছে কথাগুলো শুনে মেহনুর স্বাভাবিক থাকবে না। অন্যদিকে মস্তিষ্ক বলছে কথাগুলো না বলে আর সুযোগ পাবে না। শাহনাজ খুব শান্তভাবে মনের কথা শুনল। সেই মতো মেহনুরের হাত দুটো নিজের কাঁধে নিল।
মেহনুরের দিকে চোখ রেখে গলা খাকারি দিল। হালকা একটু কেশে নিয়ে বলল, মেহনুর, আমরা এই দুনিয়ায় সবকিছু আমাদের মতো থাকে না, কখনো হাসবো কখনো কাঁদবো, এটাই জাগতিক নিয়ম। যদি সবসময় হাসি আমাদের থাকতাম তাহলে হয়তো কষ্টের পর যে সুখের আনন্দ সেটা পেতাম না। তুই কি বিশ্বাস করিস মাহাতিম ভাই একজন ভালো মানুষ? আমার দেখা সবচেয়ে ভালো মানুষ উনি, তার মধ্যে কোনো প্রকার অহংকার দেখিনি। আমার কাছে শুনেছি যে লোকের মধ্যে হিংসা অহংকার মিথ্যার মতো গুণ থাকে সে লোক নাকি মানুষ, আর ভাইয়ার মতো যোগ্যতা সে হচ্ছে মহামানুষ। তুই যে ওনার চেয়ে ছোট, তোকে সবসময় ছোটোর মতো আদর যত্ন করেছে। আজ এই কথাগুলো বলতাম না মেহনুর, শুধু তোর ভালোর জন্য কথাগুলো বলছি। তোর কি মনে হয় ছোট থাকতে আমাদের গ্রামে প্রায় লাশ পাওয়া যেত? জেলে চাচারা মাছ ধরতে গিয়ে লাশ পেত, দাদাজান মাঝে মাঝে বলতো ডাকাতে নাকি লুটপাট করে মেরে ফেলেছে। মেহনুর এমন উদ্ভট কথার আগামাথা না বুঝে শাহনাজের কথায় সায় দিল। শান্ত গলায় বলল, হ্যাঁ মনে আছে। আবার ঠোঁট ভিজালো শাহনাজ। ঢোক গিলে বলল, আমাদের গ্রামটা ভালো নেই রে, গ্রামের প্রতিটি মানুষ জঘন্য কর্মকাণ্ডে নষ্ট হয়ে গেছে।